আজ আমরা একটা জটিল কিন্তু খুব গুরুত্বপূর্ণ ইতিহাস নিয়ে কথা বলবো। কিভাবে পাকিস্তান থেকে জন্ম নিল বাংলাদেশ। এটা শুধু একটা দেশের জন্মের গল্প নয়, এটা একটা রক্তক্ষয়ী সংগ্রামের ইতিহাস। মূল প্রশ্নটা কিন্তু এটাই, কিভাবে এমনটা হতে পারে যে দেশটা ধর্মের নামে এক হয়েছিল সেটাই মাত্র এক প্রজন্মের মধ্যে ভেঙে চুরমার হয়ে গেল। চলুন এই পুরো আলোচনায় আমরা এই প্রশ্নটারই উত্তর খোঁজার চেষ্টা করি। গল্পটা শুরু সেই ১৯৪৭ সাল থেকে। ব্রিটিশরা ভারত ছেড়ে চলে গেল আর জন্ম হলো পাকিস্তান নামের এক নতুন দেশের। কিন্তু এই নতুন দেশের জন্ম থেকেই একটা বড় সমস্যা ছিল, একটা প্যারাডক্স। কি সেটা? চলুন পরের স্লাইডে দেখি। ব্যাপারটা একটু খেয়াল করলেই বোঝা যাবে। একটা দেশ যার দুটো অংশ, আর মাঝখানে হাজার মাইলেরও বেশি দূরত্বে আরেকটা দেশ, ভারত। শুধু দূরত্বই নয়, ভাষা, সংস্কৃতি, খাওয়া দাওয়া কোনো কিছুতেই মিল ছিল না। আর সবচেয়ে অদ্ভুত ব্যাপার হলো, দেশের বেশিরভাগ মানুষ, মানে প্রায় ৫৭% থাকত পূর্ব পাকিস্তানে। অথচ সব ক্ষমতা, সব টাকা পয়সা, সব নিয়ন্ত্রণ ছিল পশ্চিম পাকিস্তানের হাতে। শুরুর দিকে কিন্তু সবার মনে অনেক আশা ছিল। যেমনটা বলছিলেন রুয়েদাদ খান, তার কাছে এটা ছিল একটা স্বপ্ন সত্যি হওয়ার মতো ব্যাপার। কিন্তু এই স্বপ্ন ভাঙতে বেশি দিন সময় লাগেনি। তো কিভাবে এই স্বপ্নটা দুঃস্বপ্নে পরিণত হলো? কিভাবে ফাটলটা আস্তে আস্তে বড় হতে থাকলো? চলুন এবার সেই গল্পটাই শুনি। আর এই ফাটলের প্রথম কারণটা ছিল ভাষা। ভাবা যায়, দেশের প্রতিষ্ঠাতা মোহাম্মদ আলী জিন্নাহ ঢাকায় এসে সাফ জানিয়ে দিলেন পাকিস্তানের রাষ্ট্রভাষা হবে একটাই, উর্দু। অথচ দেশের বেশিরভাগ মানুষই কথা বলে বাংলায়। এটা ছিল প্রথম বড় আঘাত। এরপর যা হলো তা তো ইতিহাস। ১৯৪৮ থেকে ৫২ ছাত্ররা আন্দোলন শুরু করল। শেখ মুজিবুর রহমানের মতো তরুণ নেতারা সামনে থেকে নেতৃত্ব দিলেন। শেষ পর্যন্ত ১৯৫২ সালের ২১শে ফেব্রুয়ারি পুলিশ গুলি চালালো ছাত্রদের মিছিলে। রক্ত ঝরল। এই রক্তের বিনিময়ে কিন্তু বাঙালিরা তাদের ভাষার অধিকার আদায় করে নিয়েছিল। ১৯৫৬ সালে পাকিস্তানের ঐক্যে এটাই ছিল প্রথম বড় ফাটল। আর এখান থেকেই বাঙালি জাতীয়তাবাদের বীজ রোপিত হল। ভাষার লড়াই তো গেল, এরপর শুরু হলো অর্থনৈতিক শোষণ। এই টেবিলটা একটু দেখুন। দেশের প্রধান রপ্তানি পণ্য ছিল পাট, যেটা উৎপাদিত হতো পূর্ব পাকিস্তানে। কিন্তু সেই পাট বিক্রির সব টাকা খরচ হতো পশ্চিম পাকিস্তানের উন্নয়নের জন্য। শিল্প, চাকরি, বিদেশি সাহায্য সবকিছুতেই পূর্ব পাকিস্তান ছিল চরমভাবে বঞ্চিত। সোজা কথায়, পূর্ব পাকিস্তানকে একটা কলোনি বানিয়ে রাখা হয়েছিল। আর এই শোষণকে আরও পাকাপোক্ত করল সামরিক শাসন। ১৯৫৮ সালে জেনারেল আইয়ুব খান ক্ষমতা দখল করার পর সব ক্ষমতা চলে গেল সেনাবাহিনীর হাতে। আর সেনাবাহিনীতে বাঙালিদের কোনো প্রতিনিধিত্বই ছিল না। ফলে গণতন্ত্রের শেষ আশাটুকুও শেষ হয়ে গেল। এরপর এলো ২৭৭০ সাল। এমন দুটো ঘটনা ঘটল যা পরিস্থিতিকে একেবারে খাদের কিনারায় নিয়ে গেল। ফেরার আর কোনো পথই খোলা রইল না। প্রথমটা ছিল একটা ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগ, ভোলা ঘূর্ণিঝড়। আনুমানিক ১০ লক্ষ মানুষ মারা গিয়েছিল এই ঝড়ে। ১০ লক্ষ! কিন্তু কেন্দ্রীয় সরকার ছিল পুরোপুরি উদাসীন। এই ঘটনাটা বাঙালিদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছিল যে পশ্চিম পাকিস্তানের শাসকরা তাদের কতটা পর ভাবে। এই ক্ষোভের মধ্যেই হল দেশের প্রথম সাধারণ নির্বাচন। আর তাতে কি হলো? পূর্ব পাকিস্তানের ১৬৯টা আসনের মধ্যে ১৬৭টাতেই জিতে গেল শেখ মুজিবুর রহমানের দল আওয়ামী লীগ। এটা ছিল একটা নিরঙ্কুশ বিজয়। জনগণ ব্যালটের মাধ্যমে জানিয়ে দিল তারা কি চায়। কিন্তু পশ্চিম পাকিস্তানের শাসকরা এই রায় মেনে নিতে পারল না। প্রেসিডেন্ট ইয়াহিয়ার তথ্য সচিব রোয়েদাদ খান নিজেই বলেছেন, সেনাবাহিনী বা জুলফিকার আলী ভুট্টো কেউই এই ফলাফল মানতে রাজি ছিল না। তারা কিছুতেই একজন বাঙালির হাতে ক্ষমতা ছাড়তে প্রস্তুত ছিল না। ফলে একদিকে চলছিল আলোচনার ভান, আর অন্যদিকে পশ্চিম পাকিস্তান থেকে গোপনে সৈন্য আনা হচ্ছিল পূর্ব পাকিস্তানে। পরিস্থিতি আঁচ করতে পেরে ১৯৭১-এর ৭ই মার্চ শেখ মুজিব রেসকোর্স ময়দানে ডাক দিলেন স্বাধীনতার সংগ্রামের। আলোচনা ব্যর্থ হল, যুদ্ধের দামামা বেজে উঠল। আর এরপরই শুরু হল বাংলাদেশের রক্তাক্ত জন্ম। স্বাধীনতার জন্য ৯ মাসের এক ভীষণ যুদ্ধ। ২৫শে মার্চ ১৯৭১, গভীর রাতে পাকিস্তানি সেনাবাহিনী ঢাকায় ঘুমন্ত নিরস্ত্র মানুষের ওপর ঝাঁপিয়ে পড়ল।
যার নাম দেওয়া হয়েছিল অপারেশন সার্চলাইট। কিন্তু বাঙালিরাও দমে যায়নি। ২৬শে মার্চের প্রথম প্রহরে শেখ মুজিবের পক্ষ থেকে স্বাধীনতার ঘোষণা দেওয়া হলো, আর সাথে সাথে শুরু হয়ে গেল প্রতিরোধ যুদ্ধ। এই প্রতিরোধ যুদ্ধের মূল নায়ক ছিল মুক্তি বাহিনী। এরা কোনো প্রশিক্ষিত সেনাদল ছিল না, এরা ছিল এই বাংলারই সাধারণ মানুষ, ছাত্র, কৃষক, শ্রমিক আর বাঙালি সৈন্য, যারা দেশকে স্বাধীন করার জন্য হাতে অস্ত্র তুলে নিয়েছিল। ভারত তাদের ট্রেনিং আর অস্ত্র দিয়ে সাহায্য করেছিল। পাকিস্তানি বাহিনীর উদ্দেশ্য কি ছিল? তাদের কমান্ডার জেনারেল নিয়াজির এই কথাটা শুনলেই বোঝা যায়। সে বলেছিল সে বাঙালিদের জাত বদলে দেবে। এটা ছিল একটা পুরোপুরি বর্ণবাদী আর গণহত্যা চালানোর মানসিকতা। এই ৯ মাসে ঠিক কত মানুষ মারা গিয়েছিল তা নিয়ে বিতর্ক আছে। সংখ্যাটা ৩ লক্ষ থেকে ৩০ লক্ষ পর্যন্ত বলা হয়। সংখ্যা যাই হোক না কেন, এটা যে ইতিহাসের অন্যতম ভয়াবহ গণহত্যা ছিল তাতে কোনো সন্দেহ নেই। মুক্তিবাহিনী গেরিলা যুদ্ধ আর শেষে ভারতীয় সেনাবাহিনীর সরাসরি হস্তক্ষেপে পাকিস্তানিরা কোণঠাসা হয়ে পড়ে। লক্ষ লক্ষ শরণার্থী ভারতে আশ্রয় নিয়েছিল, যা ভারতের উপর এনর্মেস চাপ তৈরি করেছিল। শেষ পর্যন্ত ১৯৭১ সালের ১৬ই ডিসেম্বর ঢাকায় প্রায় ৯৩,০০০ পাকিস্তানি সৈন্য আত্মসমর্পণ করে। জন্ম হয় স্বাধীন বাংলাদেশের। কিন্তু যুদ্ধ শেষ হলেই তো সব শেষ হয়ে যায় না, বরং শুরু হয় আর এক নতুন, আরও কঠিন লড়াই। স্বাধীন বাংলাদেশের যাত্রাপথটা কেমন ছিল? স্বাধীনতার পর দেশ ছিল একটা ধ্বংসস্তূপ। ১৯৭২-এ শেখ মুজিব ফিরে এসে দেশ গড়ার কাজ শুরু করলেন, কিন্তু মাত্র ৩ বছরের মাথায় ১৯৭৫-এ তাকে সপরিবারে হত্যা করা হলো। এরপর দেশ ডুবে গেল বছরের পর বছর ধরে চলা সামরিক শাসন আর রাজনৈতিক অস্থিরতার মধ্যে। ধর্মনিরপেক্ষতা আর ইসলামপন্থী রাজনীতির বিভাজনটাও প্রকট হয়ে উঠল। এমনকি ৭১-এ যুদ্ধাপরাধীদের বিচার নিয়েও দেশ বারবার বিভক্ত হয়েছে। ৫০ বছরেরও বেশি সময় কেটে গেছে। যে দেশটা তার ভাষা, সংস্কৃতির পরিচয়ের জন্য এত রক্ত দিয়ে স্বাধীন হল, সেই দেশটা আজও যেন তার নিজের পরিচয় নিয়ে বিতর্কে লিপ্ত। স্বাধীনতার এই উত্তরাধিকার আসলেই খুব জটিল।